তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে প্রকাশ্যে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইলেন জামাত শিবিরের কাছে। এই যাত্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো, জুলাইয়ের শক্তিগুলো আমাদের প্রফেসরকে বুঝিয়ে রাজি করতে পেরেছেন যে তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, তিনি দেশের দায়িত্বে থাকবেন। তুমি হঠাৎ করে তুমি কোন চ্যাটের বাল যে তোমার কথা মতো জামাতকে ক্ষমা চাইতে হবে? জামাত এটা করছে, জামাত ওটা করছে, তুমি কোন চ্যাটের বাল জামাতকে নিয়ে কথা বলার? তুমি কি করছো দেশের জন্য? জামাত কি করছো? জামাত তাদের হাজার হাজার নেতা কর্মীকে গত 16 বছর গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, তাদের অনেক নেতাকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা। আমরা জানি না সেই রায় কিভাবে রাখা হয়েছে। সমন্বয়ক নাম না দিয়ে মাস্টার মাইন্ড সাথে কিছু লোক পুরো জুলাইকে ধ্বংস করে দিয়েছে, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশে ভয়ঙ্কর এক পরিস্থিতি বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করার কথা বলেছেন। যদিও আমাদের কাছে রাতে তথ্য এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না, তার সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করেছেন। এ বিষয় নিয়ে আমাদের মাঝে তথ্য রয়েছে, আপনাদেরকে দিব। তার আগে আপনাদেরকে বলতে চাই যে আসলে কি কারণে, কোন কারণে আজকে দেশের এই পরিস্থিতি তৈরি হলো, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস রাগান্বিত হয়ে পদত্যাগের কথা বললেন বা পদত্যাগ করার সে গুঞ্জনটি উঠেছে, কেন উঠেছে, কার কারণে উঠেছে, এ সম্পর্কে আসুন আমরা আগে একটু জেনে আসি। তো এই বিষয়ের জন্য আসলে কে দায়ী? এই বিষয়ের জন্য এক নম্বর দায়ী, সব থেকে বড় দায়ী হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বাংলাদেশের এই বিভেদটা তৈরি করেছেন সর্বপ্রথম। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যখন বাংলাদেশের ইসলামপন্থীরা হাসনাত আবদুল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আন্দোলন করেছে মাঠে নেমে, তার 3 ঘন্টা পর এতটা বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে যে বিদ্বেষমূলক বক্তব্য বাংলাদেশের মানুষকে হতাশ করেছে। যে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড, তথাকথিত মাস্টার মাইন্ড মাহফুজ আলম সেই আওয়ামী লীগের বয়ান পেশ করতেছে। আওয়ামী লীগ যে বয়ান পেশ করেছে সেই একই বয়ান, একই সুরে এবং সেই একই কথা। রাজাকার, যুদ্ধ অপরাধী, 71-এর দোসর এবং পাকিস্তানপন্থী। বাংলাদেশের ইসলামপন্থীদেরকে মাহফুজ আলম বলতেছেন পাকিস্তানপন্থী। তো এই যে বিষয়গুলো, একজন উপদেষ্টা হওয়ার পরেও রাজনৈতিক এবং এতটা হিংসাত্মক বক্তব্য, এবং তিনি বলেছেন যে পাকিস্তানপন্থীদের অর্থাৎ রাজাকার এবং জামাত শিবিরদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে আমৃত্যু আঘাত আনবেন, এই ধরনের আত্মঘাতী বক্তব্য দিয়েছিলেন। তিনি সে বিষয় নিয়ে ক্ষমা চেয়েছেন। দেখুন মাহফুজ আলম কি বলেন। মাহফুজ আলম গতকালকে লিখেছেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগের যে কোনো বক্তব্য ও শব্দচরণ যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চায়। তো মাহফুজ আলম ইতিমধ্যে তার কানে পানি গিয়েছে এবং তিনি বুঝতে পেরেছেন যে এই বিষয় নিয়ে ক্ষমা চাওয়া উচিত, এবং তিনি যা করেছেন বাড়াবাড়ি করেছেন, এটি অত্যন্ত দুঃখজনক। তো সুপ্রদর্শক, এবার আসি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে পদত্যাগ তিনি করছেন না, তিনি পদত্যাগ করবেন না। তার সিদ্ধান্ত তিনি ইতিমধ্যে চেঞ্জ করেছেন, তিনি আসলে পদত্যাগ করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে পদত্যাগ করলে এটি খুবই ভয়ানক একটা পরিস্থিতি রূপ লাভ করবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে পদত্যাগ করবেন না এবং মাহফুজ আলম যে আজকের এই পরিস্থিতির জন্য দায়ী, এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন এনসিপি নেতা মশিউর রহমান। আমরা মশিউর রহমান মুখ থেকে এই বিষয় নিয়ে বিস্তারিত জেনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যাত্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো, জুলাইয়ের শক্তিগুলো আমাদের প্রফেসরকে বুঝিয়ে রাজি করতে পেরেছেন যে তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, তিনি দেশের দায়িত্বে থাকবেন। কিন্তু যদি অদূর ভবিষ্যতে আর কেউ ওই যমুনার দিকে চোখ তুলে তাকায় এবং নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য প্রফেসরকে বিব্রত করে, সরকারকে বিব্রত করে এবং নিজস্ব দলীয় স্বার্থ বাস্তবায়ন করতে গিয়ে, নিজস্ব ব্যক্তিগত আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে জুলাইকে বিক্রি করে দেয়, তাহলে প্রফেসর সাহেব থাকবেন না। আজকে পুরো জাতি আজকে বিভক্ত। দেখুন, গত 5 তারিখের আগে, গত 5ই আগস্টের আগে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। আমাদের পুরো জাতির চিহ্নিত শত্রু ছিল আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগকে যারা যারা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে সেই ভারত। এই দুইটা শত্রু, আমাদের দুইটা শত্রু, একমাত্র চিহ্নিত শত্রু দুইটা, আওয়ামী লীগ এবং ভারত। কিন্তু 5ই আগস্টের পরে আমরা স্বার্থের কারণে, আমরা স্বার্থের দ্বন্দ্বে আমরা সকলে সকলের শত্রু হয়ে গিয়েছি। আমরা সকলে কেউ জুলাইকে নিজেদের মতো করে বিক্রি করা শুরু করেছি। কেউ সেটাকে বিক্রি করে চিন্তা করেছি আমরাই জুলাইয়ের একমাত্র ঠিকাদার, যেটাই আসলে জাতির জন্য সবচেয়ে বেশি কলঙ্কিত হয়েছে। এবং কেউ তো জুলাইয়ের মাস্টার মাইন্ড, কেউ নিজেদেরকে জুলাইয়ের মাস্টার মাইন্ড দাবি করেছে। কিন্তু এই জাতির দুর্ভাগ্য, অত্যন্ত দুর্ভাগ্য। আমি আসলে সরি টু সে, আমি আসলে ফ্র্যাঙ্কলি বলতে হয়, যারা জুলাইয়ের মাস্টার মাইন্ড নিজেদেরকে দাবি করেছে, তারা তাদের অনেককে
গত 16 বছরে কিংবা গত মানে বিশেষ করে ছাত্রদের যে দুইটা আন্দোলন হয়েছে জুলাই বিপ্লবের আগে, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন 2018 সালে এবং নিরাপদ সড়ক আন্দোলন 2018 সালে, পরবর্তী সময় ক্যাম্পাসগুলোতে ডাকসু নির্বাচন থেকে শুরু করে সবকিছুতে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে আমরা লড়াই করেছি, আমরা সংগ্রাম করেছি, তখন এই তথাকথিত অনেক মাস্টার মাইন্ডকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনোদিন দেখিও নাই, আন্দোলনের সংগ্রামের নামও কোনোদিন শুনি নাই। আমরা যখন লড়াই করেছি সমসাময়িক হওয়ার পরেও, সমসাময়িক বয়সে হওয়ার কারণে, দেখুন 5 তারিখের পরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমরা দেখলাম এজেন্সিগুলো খপ্পরে পড়ে, বিদেশি এজেন্সির খপ্পরে পড়ে, দেশীয় এজেন্সির খপ্পরে পড়ে আমরা দেখলাম যে কি হলো, প্রথমে বিএনপি এবং জামাতের মধ্যে একটা ক্যাচাল তৈরি করা হলো, পরবর্তী সময়ে এনসিপির সাথে বিএনপির সাথে ক্যাচাল তৈরি করা হলো, এবং যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো সেদিন রাতের বেলায় একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে, যেদিন জামাত, চরমোনাই, হেফাজত থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলো রাস্তায় এসে এবং বিএনপি সেটাকে মৌন সম্মতি দিয়ে যখন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলাম, পুরো জাতি আওয়ামী লীগকে নিষিদ্ধের উদযাপন করলো, সেলিব্রেশন করলো, সেই সময় একটা দালাল, একটা ভণ্ড ওই ক্ষমতার মস্তদের মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললো জামাতকে 71 ইস্যুতে ক্ষমা চাইতে হবে, জামাতকে এটা করতে হবে, ওইটা করতে হবে। আরে ভাই, জামাতকে এই দেশে রাজনীতি করতেছে না? গত 16 বছর রাজনীতি করে না, তার আগে রাজনীতি করে নাই। তুমি হঠাৎ করে তুমি কোন চ্যাটের বাল যে তোমার কথা মতো জামাতকে ক্ষমা চাইতে হবে? জামাত এটা করছে, জামাত ওইটা করছে, তুমি কোন চ্যাটের বাল জামাতকে নিয়ে কথা বলার? তুমি কি করছো দেশের জন্য? জামাত কি করছো? জামাত তাদের হাজার হাজার নেতাকর্মীকে গত 16 বছর গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, তাদের অনেক নেতাকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা। আমরা জানি না সেই রায় কিভাবে লেখা হয়েছে। এই জামাতের একজন নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে, আমি এখন যেখানে আছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব যেদিন মারা যায় সেই বিষয়ে বক্তব্য দিয়ে প্রতিবাদ করতে গিয়ে আমাকে কারাগারে নিয়ে যায়, আমাকে জেলখানায় নিয়ে যায়, 3 মাস 4 মাস জেল খাটছি, নিজের বাচ্চারা পর্যন্ত হারাইছে এই ফাঁসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। তখন তোমাদের মতো মাস্টার মাইন্ডের কারো কোনো খবর ছিল না। আজকে দেখুন, আপনি বিএনপি বলেন, আজকে এনসিপি বলেন, আজকে জামাত বলেন, বা অন্যান্য যে ছোটখাটো রাজনৈতিক দলগুলো আছে, যে সংগঠনগুলো আছে, আমরা যদি আজকে ঐক্য বিনষ্ট হয়, এ জাতির এই ঐক্যবদ্ধ বিনষ্ট হয়, তাহলে সবচেয়ে বেশি সুবিধা পাবে ভারত এবং ভারতপন্থী আওয়ামী লীগ। ভারতের মতো ভারত কোনোদিন, আপনারা যারা মনে করেন যে ভারত এই বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে বা বিএনপিকে এটা করবে ওটা করবে, আপনারা ভুলের দেশে বসবাস করছেন। যারা মনে করেন ভারতের পা চেটে দেশে ক্ষমতায় আসা যাবে, ভারত এটা করবে ওটা করবে, আপনাদেরকে বলছি ভারত এই দেশে একমাত্র তাদের বিশ্বাসযোগ্য ভ্যানগার্ড হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া এই দেশে ভারত কাউকে বিশ্বাস করে না। আপনি বিএনপি হতে পারেন, আপনি জামাত হতে পারেন, আপনি তরুণদের দ্বারা পরিচালিত দল হতে পারেন, এনসিপি হতে পারেন, গণ অধিকার পরিষদ হতে পারেন, আপনি চরমোনাই হতে পারেন, হেফাজত হতে পারেন, যে রাজনৈতিক দলই আপনি হন না কেন, ভারত আওয়ামী লীগ ছাড়া এই দেশে কাউকে বিশ্বাস করে না। এবং যদি কেউ ভারতের পারপাস সার্ভ করে তাহলে তাদেরকে ক্ষমতায় রাখবে। এবং একমাত্র আওয়ামী লীগই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত নির্লজ্জভাবে ভারতের পারপাস সার্ভ করেছে, যার জন্য তারা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে পেরেছে। এবং এখন হয়তো যেহেতু ভারত দেখছে যে আওয়ামী লীগকে, দেখুন রিফাইন্ড আওয়ামী লীগ, হাসনাত আব্দুল্লাহর একটা পোস্ট আপনারা দেখেছেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে। সেই রিফাইন্ড আওয়ামী লীগের যে প্রজেক্ট ছিল, এই যে আব্দুল হামিদ, এরপরে হচ্ছে নারায়ণগঞ্জের আইবি, তাদেরকে কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ, সেই রিফাইন্ড আওয়ামী লীগের সেই প্রপোজাল, সেই প্রস্তাবনা আপনারা দেখেছেন, সেই প্রস্তাবকে হাসনাত আব্দুল্লাহ তাদের একক সিদ্ধান্তে সেই প্রস্তাবকে ভেস্তে দিয়েছিল। আজকে আপনাদেরকে বলছি, হাসনাত আব্দুল্লাহ যখন এই যে যমুনার সামনে বসলো, সেটা কোনো এনসিপির পার্টিগত সিদ্ধান্ত ছিল না। সেই সিদ্ধান্ত হাসনাত আব্দুল্লাহ নিজে একা সিদ্ধান্ত নিয়েছে যে আমি গেলাম, আপনারা যারা যাবেন। তখন আমরা হাসনাত আব্দুল্লাহর সাথে গিয়েছি, এনসিপি বাধ্য হয়েছে সেই সময় হাসনাত আব্দুল্লাহর সাথে গিয়ে সেখানে একাত্মতা পোষণ করতে। পরবর্তীতে সেখানে জামাত এসেছে, সেখানে জুলাইয়ের সংগঠনগুলো এসেছে, বিভিন্ন ছোটখাটো রাজনৈতিক দলগুলো এসেছে, চরমোনাই এসেছে, গণ অধিকার পরিষদ তাদের মতো করে আন্দোলন করেছে, বিএনপি আন্দোলনে সরাসরি না আসলেও তারা সেখানে বাধা দেয়নি। দেখুন আজকে এমন একটা সুন্দর বাংলাদেশে, আমাদের সুন্দর বাংলাদেশে, যেখানে অর্থনীতির চাকা ঘুরে যাচ্ছিল, যেখানে সাধারণ মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছিল, সেখানে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে কিভাবে আজকে অনৈক্য তৈরি করা হচ্ছে, কিভাবে ফেসবুকে বামপন্থী বয়ান তৈরি করে আজকে বাংলাদেশকে অনৈক্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা আছেন ফেসবুক লাইভটিতে, আপনাদেরকে বলছি, দেখুন আমাদের এখনো সময় আছে, আমরা সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলি, আগামী সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আজকে থাকবে, হ্যাঁ, রাজনীতি করলে ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে। আমার বক্তব্যের সাথে বিএনপির সকলের বক্তব্য মিলবে না, আমার বক্তব্যের সাথে বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সাথে জামাতের সমস্ত নেতাকর্মীদের বক্তব্য মিলবে না, এটা বাস্তবতা। এবং এই বাস্তবতা মেনে নিব। যখন এনসিপি কোনো প্রকার ভুল করবে, এনসিপির কোনো নেতাকর্মী যখন চাঁদাবাজি করবে, এনসিপি যখন পার্টিগতভাবে কোনো ভুল করবে, তার সমালোচনা জামাত করবে, তার সমালোচনা বিএনপি করবে। আবার বিএনপির কোনো নেতাকর্মী বা বিএনপির কোনো পার্টিগতভাবে বিএনপি যদি কোনো ভুল করে, কোনো স্ট্যান্ড নেয়, যেটাকে মনে হয় যে না এটার সাথে যাচ্ছে না, এটা রাষ্ট্রের বিরুদ্ধে যাইতে পারে, এটা দেশের বিরুদ্ধে যাইতে পারে, সরকারের বিরুদ্ধে যাইতে পারে, কিংবা এনসিপির বিরুদ্ধে যাইতে পারে, বা দেশের রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেখানে এনসিপি বিএনপির বিরোধিতা করবে।
বিএনপি জামাতের বিরোধিতা করবে, কিন্তু আমাদের বিরোধিতার জায়গাটা আমাদের সমালোচনা। আমরা একে অপরের সমালোচনা করবো, পরস্পর সমালোচনা করবো। কিন্তু আজকে আমরা যখন দেখি যে আসিফ মাহমুদের ছবি দিয়ে সেখানে জুতা পেটা করা হচ্ছে, কিংবা আপনার এনসিপি কে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, বা এনসিপি বিএনপির বিরুদ্ধে এটা বলছে, জামাতের বিরুদ্ধে এটা বলছে, কিংবা বিএনপির নিজস্ব রাজনৈতিক যে অন্তকোন্দলে গত 7-8 মাসে 70 জন মানুষ মারা গিয়েছে। জুলাই বিপ্লবে তো মানুষ জীবন এই জন্য দেয়নি যে একটা নিজস্ব একটা পার্টির নিজস্ব অন্তকোন্দলে 70-80 জন মানুষ গত 8-9 মাসে মারা যাবে। তাহলে আমরা কেমন বাংলাদেশ চাই? আমরা যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমরা চাই একটা সংস্কার। আমরা কি ধরনের সংস্কার চাই? আমরা এমন সংস্কার চাই যেই সংস্কার করলে আগামী বাংলাদেশটি সুন্দর হবে। অর্থাৎ আপনার এই যে জুলাই বিপ্লবে 2000 মানুষ জীবন দিল, এতে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠলো, এই যেই সংগঠনের কারণে, যেই সংবিধানের কারণে, যে রাষ্ট্রীয় সিস্টেমের কারণে, এই সিস্টেমের এই কাঠামোর পরিবর্তন আমরা চাই। আমরা সুন্দর আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। বিএনপি, এনসিপি, জামাতে ইসলাম, এই যে একটা হাত, বাংলাদেশটা হচ্ছে একটা হাত। এই রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, এনসিপি, চরমোনাই, হেফাজত ইসলাম, 5টা আঙুলের মতো এই দেশটা হচ্ছে এই হাতটা হচ্ছে একটা রাষ্ট্র, এবং এই রাজনৈতিক দল হচ্ছে আঙুলের মতো। একে অপরের সাথে ক্লাশ করবে, ঝামেলা করবে, মারামারি করবে, কিন্তু একে অপরকে বাদ দিলে হাত হয় না। ঠিক তেমনি ভাবে রাজনৈতিক দলগুলো যদি এখন এনসিপি কে বাদ দিয়ে আপনি এই দেশে রাজনীতি করতে চান, সেটাও তেমন হবে না। কারণ এই এনসিপি, এই তরুণদের দল, যারা এই আওয়ামী লীগের মতো শক্তিকে তারা হটানোর জন্য সম্মুখ সারি থেকে লড়াই করেছে, এখন লড়াই করছে। এনসিপি তরুণরা লড়াই করেছে। বিএনপি গত 16 বছর যাবত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, জুলাই বিপ্লবে লড়াই করেছে। জামাতে ইসলাম গত 16 বছর লড়াই করেছে, এখন লড়াই করছে। বিএনপি এবং জামাতের হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। এর আগে চরমোনাই গণ অধিকার পরিষদ সহ অসংখ্য দলগুলো, আমরা যারা সেখানে ছিলাম, আমরা তরুণরা সেখানে লড়াই করেছি, ফাইট করেছি, যেভাবে পেরেছি আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু আমরা জুলাই বিপ্লবের পরে দেখলাম গত মাত্র 15 দিন, জুলাই বিপ্লবের 15 দিন, ভাই জুলাই বিপ্লবে আমরাও ছিলাম, আমি সমন্বয় ছিলাম না, অনেকেই জুলাই বিপ্লবে ছিল, সমন্বয় ছিল না, সর্বোচ্চ দিয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু সমন্বয়ের নাম দিয়ে কিছু লোক, কিংবা হচ্ছে সমন্বয়ের নাম না দিয়ে মাস্টার মাইন্ড কিছু লোক পুরো জুলাইকে ধ্বংস করে দিয়েছে, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ এদের বিচার করবে, জাতি এদেরকে ক্ষমা করবে না। যারা জুলাইকে বিভক্ত করেছে, দেশকে বিপর্যস্ত করেছে, অস্থিতিশীল করেছে, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এই বাংলাদেশকে ঠেলে দিল। আজকে প্রফেসর সাহেব যদি পদত্যাগ করতেন, তাহলে এই বাংলাদেশের অবস্থা কি হতো? জাস্ট কল্পনা করেন তো, যে প্রফেসর ইউনূস সাহেব বাংলাদেশ থেকে পদত্যাগ করেছে, সরকার থেকে পদত্যাগ করেছে, কে এই বাংলাদেশের দায়িত্ব নিত? কে সরকার প্রধান হতো? রাষ্ট্রের ভবিষ্যৎ গন্তব্য কি হতো? বাংলাদেশের ভবিষ্যৎ গন্তব্য কি হতো? জুলাই বিপ্লব কি হতো? যেটা হতো, এদেশে আবারও আওয়ামী ফ্যাসিবাদ জেকে বসতো, তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠতো। এদেশে ভারতীয় শক্তিগুলো যারা আছে, ভারতীয় আধিপত্যবাদী শক্তিগুলো যারা আছে, এবং তাদের যে দালালগুলো আছে, দিল্লি স্টার, এরপরে আরো যা আলো টালো আছে, এরা আবারও এমন ভাবে ন্যারেটিভ তৈরি করতো, এমন ভাবে বয়ান তৈরি করতো, একসময় দেশে আওয়ামী লীগ স্বাভাবিক হয়ে যেত। এবং স্বাভাবিক এখনো চেষ্টা করবে, একসময় আওয়ামী লীগ দেশে স্বাভাবিক হবে। এই স্বাভাবিক হলে যেটা হবে, পুরো বাংলাদেশে আবারও আওয়ামী ফ্যাসিবাদ কায়েম হবে। এই জন্য আমরা চাই যে বাংলাদেশে একটি সুন্দর সংস্কার হোক, আগামী সুন্দর বাংলাদেশ গঠিত হোক। সংস্কারের মধ্য দিয়ে আমরা যে প্রতিষ্ঠানগুলো গত 54 বছর যে গুণধর রাষ্ট্র ছিল, আমরা একটি সুন্দর সংস্কার আমরা পাইনি, সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা পাইনি, সুন্দর প্রতিষ্ঠান পাইনি, সুন্দর নির্বাচন ব্যবস্থা পাইনি, সুন্দর দুদক পাইনি, সুন্দর ন্যায়পাল পাইনি। যেই সংবিধানের আলোকে, যেই সংবিধানের দোহাই দিয়ে গত 16 বছর এদেশের মানুষকে হয়রানি করা হয়েছে, যেই সংবিধানের দোহাই দিয়ে, মুজিববাদী ফ্যাসিস্ট সংবিধানের দোহাই দিয়ে গত 54 বছর বাংলাদেশের মানুষকে শোষণ করা হয়েছে, শাসন করা হয়েছে, যেই মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে শাসন করা হয়েছে। জাতির দুর্ভাগ্য, আজকাল এই উপদেষ্টাদের মধ্য থেকে তরুণ উপদেষ্টা, আমাদের তরুণদের উপদেষ্টা, তারা সেই আওয়ামী বয়ানে কথা বলা শুরু করছে। আজকে বিএনপিকে দেখছি জামাতকে আওয়ামী লীগের স্টাইলে, আওয়ামী লীগ বলতো, এই জামাত ইসলামকে আওয়ামী লীগ বলতো হচ্ছে কি পাকিস্তানের দোসর, রাজাকার, আল বদর, আল শামস বলে গালাগালি করতো। বিএনপি জামাতকে বলতো স্বাধীনতা বিরোধী শক্তি। আজকে আমরা দেখছি আমরা নিজেরা জুলাই বিপ্লবের যারা পক্ষের শক্তি, তারা আজকে এনসিপি বলেন বা তরুণ বিএনপি বলেন, বন্ধুরা বলেন, তারা জামাতকে বলছি কি শক্তি তো না, পাকিস্তানের কি স্বাধীনতা বিরোধী, অমুক তমুক, অথচ একসাথে তাদের সাথে রাজনীতি করেছে, একসাথে জুলাই বিপ্লব করেছে, একসাথে আন্দোলন করেছে, একসাথে জেল কেটেছে, একসাথে রিমান্ডে গিয়েছে, এখন তারা হয়ে যায় পাকিস্তানের দোষর। এই ধরনের ন্যারেটিভ, এই ধরনের বয়ানগুলোকে যদি আমরা প্রতিহত করতে না পারি, আগামীর বাংলাদেশে বিপদ আসন্ন। সবাই ভালো থাকবেন। জুলাই জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ হোক একটি সুন্দর, স্বাধীন, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত, আওয়ামী দালাল মুক্ত, সন্ত্রাস মুক্ত, সুন্দর সোনার বাংলাদেশ। খোদা হাফেজ। ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।